ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ভোরের আলো ফুটতেই বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। গতকাল রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আজও তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইশরাক হোসেনের সমর্থকদের। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। অপরদিকে যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি। অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। এর আগে টানা 7 দিন নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ফের শুনানি শেষে হাইকোর্ট এ বিষয়ে আজ আদেশ দেবেন। আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চ এই আদেশ দেবেন। এর আগে 21 মে একই বেঞ্চ এ দিন ঠিক করেন। এদিকে ইশরাককে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে অবস্থান নেন তার সমর্থকরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাজধানীর কাকরাইলে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। অপু, কাকরাইলে বিক্ষোভকারীরা কি রাতভর অবস্থান করেছেন? সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে বিএনপি নেতা ইশরাক হোসেনের যে মানে মেয়রের যে শপথ গ্রহণের অনুষ্ঠানটি আসলে হওয়ার কথা গেজেট প্রকাশে পড়ে, সেটি না হওয়ার কারণে কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং তাদের সমর্থকরা কিন্তু আসলে মাঠ পর্যায়ে 8 দিন ধরে কিন্তু অবস্থান কর্মসূচি এবং ব্লকের কর্মসূচি পালন করছেন। আপনারা যদি দেখতে পারেন মানুষজন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে এসে তাদের দাবি জানাচ্ছেন এবং তাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত ইশরাককে আসলে তার শপথ গ্রহণ করা হবে না এবং মেয়র পদে বসাতে হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। এবং এই কাকরাইল মোড়ের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মৎস্য ভবনের দিকেও কিন্তু ঠিক একই পরিস্থিতি আমরা মানে লক্ষ্য করতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সকাল 9টার আগ থেকে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তারা আসলে তাদের দাবি একটাই যে ইশরাক হোসেনকে যে কোনো মূল্যেই হোক তাকে নির্বাচিত করতে হবে এবং যেহেতু আদালতের রায় রয়েছে এবং এছাড়াও পাশাপাশি একটি কথা আপনাকে বলে রাখি, ইশরাক সমর্থনে নানা তারা স্লোগান দিচ্ছেন। ইশরাক সমর্থক বলছেন দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাওয়াতে হবে এবং বিলম্ব করলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা গ্রহণ করবেন। এছাড়াও তারা আরো বলেছেন যে আদালত যেহেতু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন এত তালবাহানা করছেন সেটি তারা মন্তব্য করছেন এবং এটি বন্ধ করতে হবে। ইশরাক হোসেনের সঙ্গে যে মেয়র পদ নিয়ে যে কোনো অন্যায্যতা, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না, যার কারণে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু 8ম দিনের মতো তারা এই রাজপথে তারা থেকেছেন। আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে টানা আন্দোলনে চলমান রয়েছে। তার কর্মী সমর্থকরা কাকরাইলে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন, মৎস্য ভবনে অব্যাহত রেখেছেন। সেই আন্দোলন গিয়ে একত্র ঘোষণা করে ইশরাক হোসেন গতকালকেই বলেছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু মেয়র পদের শপথ নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে 2 ছাত্র উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। ইশরাক হোসেন আরও বলেছেন মেয়র বুঝি না, ক্ষমতা বুঝি না, এই সরকার নিরপেক্ষ কিনা তা সবার সামনে উন্মোচিত হওয়া উচিত। এবং তার পাশাপাশি একটা কথা বলি, ইশরাক হোসেনকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে মার্চ যে ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিলেন, সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথের দাবিতে গত 14 মে থেকে এই আন্দোলন করেছেন তার সমর্থকরা এবং বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট কার্যক্রম স্থগিত করা রিটের উপর যে আদেশ ঘোষণা দিয়েছিলেন
এবং আজকে সেই আদেশের জন্য অপেক্ষামান রয়েছেন এখানকার অসংখ্য মানুষজন এবং হাইকোর্ট থেকে রায় আসলে তারা আসলে এটি নিশ্চিত করতে পারবেন এবং তারা ঘরে ফিরে যাবেন। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র, কারণ এখানে যারা আন্দোলন করছেন তারা একটা কথাই বলছেন, ইশরাককে যতক্ষণ না পর্যন্ত মেয়র হিসেবে নির্বাচিত করা না হবে বা মেয়র হিসেবে শপথ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কিন্তু তাদের বেগবান থাকবে। অর্থাৎ এই ছিল কাকরাইল থেকে আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের করা আপিলের ওপর আজ শুনানি শুরু হবে। গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে। গত 13 মে হাইকোর্টে আপিল করতে 587 দিন বিলম্ব মার্জনা এবং আপিলের অনুমতি পেয়েছিলেন জোবাইদা রহমান। পরদিন তার আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন এবং অধস্তন আদালতে তাকে দেওয়া অর্থদণ্ড স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। এর ধারাবাহিকতায় গতকাল হাইকোর্টের এই বেঞ্চে জোবাইদার মামলাটি শুনানির জন্য কার্যতালিকার শুরুর দিকে ছিল। তার আইনজীবীরা শুনানির জন্য বিষয়টি উপস্থাপন করেন। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে। আগামী 7 জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে আজ থেকে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে ঈদের বাড়ি ফিরতে 1 জুনের টিকিট সংগ্রহ করেছেন আগ্রহীরা। সকাল 8টায় রেলের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে বেলা 2টার আগ পর্যন্ত। বেলা 2টা থেকে পূর্বাঞ্চলের ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের টিকিট বিক্রি শুরু হবে। রেলের সূত্র থেকে জানা যায়, এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। হত্যাসহ একাধিক মামলায় গ্রেফতারকৃত সাবেক মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সকাল 8:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে সাবেক এমপি মমতাজ বেগমকে হত্যাসহ একাধিক মামলায় ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং বেশ কয়েকদিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে হাজির করা হলে আদালতের বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করে মমতাজ বেগমকে কেন্দ্রীয় কারাগার প্রেরণ করে। এরপর 4 দিনের রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থেকে মানিকগঞ্জের আদালতে পাঠানো হয়। বছরে 12 মাসের মধ্যেই 5 মাসই বন্ধ থাকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া এসএসসি বা এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার কারণেও বিঘ্ন ঘটে ক্লাসে। এতে করে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। অভিভাবকরা বলছেন, দিনের পর দিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের সন্তানরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে তা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। শিক্ষকরা বলছেন তাদের নানান সীমাবদ্ধতার কথা। ইলিয়াস মাতবরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সরকারি এবং বেসরকারি মিলে দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান 20,000-এরও বেশি। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে প্রায় 4.5 কোটি। তথ্য বলছে, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত ছুটির তালিকায় সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে 158 দিন ছুটি থাকছে। সেই হিসেবে 12 মাসের মধ্যে 5 মাসই ছুটি। তবে ছুটির এই হিসেব সব প্রতিষ্ঠানে এক নয়। টানা 40 দিন ছুটি শেষে গত 9 এপ্রিল মাধ্যমিক স্কুলের ক্লাস শুরু হয়। তবে 10 এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার ফলে আরও 34 দিন ছুটির জটে পড়ে পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ বন্ধ তো লেখাপড়ার ব্যাঘাত ঘটবে, কিন্তু এখন ক্লাস শুরু হয়েছে, আস্তে আস্তে সবকিছু কভার করে ফেলবো যেহেতু সামনেই পরীক্ষা। এতদিন বন্ধ, বাসায় বোরিং লাগতাছিল। এত বোরিং লাগা বাসায় ভালো লাগতাছিল না। যখন স্কুল বন্ধ ছিল তখন তো অতটাও মানে স্কুলে যেরকম গার্ড দিত বাসা তো এরকম করে ছিল না। এরকম ছুটির জট কাটিয়ে এরই মধ্যে পুরো দমে পাঠদান শুরু হলেও 10 দিন না পেরোতেই ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন 19 দিনের জন্য আবারও ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা। ব্যাঘাত তো কিছু ঘটেই, কিন্তু তারপরও স্কুল থেকে যদি আপনার লুক আফটারটা ঠিক মতন হয় বা মেকানিজমটা ভালো থাকে পড়াশোনার, তার ওভারকাম হয়ে যায়। এসএসসি পরীক্ষাতে যে স্কুল কলেজগুলো যেখানে কেন্দ্র হয়
ওই বাচ্চাগুলো কিন্তু অনেকটা ক্লাস মিস হয়। ক্ষতি তো হচ্ছে, কারণ হচ্ছে ক্লাস ওরা মেনলি হচ্ছে ক্লাসে থাকে, ওরকম ক্লাস ঠিক মতো পাচ্ছে না। গ্যাপ হইতেছে প্রায় 2.5 মাস, বাচ্চা তো তার ক্লাসই ভুলে যায় তার যে ক্লাস কোনটা ছিল। আবার এই কোরবানির পরে মানে ছুটি দেবে, তো বাচ্চাদের বাসায় রাখাও আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার। এরপর পাঠদান বন্ধের খড়গ নামবে উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানে কেন্দ্র থাকা প্রতিষ্ঠানগুলো। স্কুলের বিকল্প বাসা সম্ভব না, এটা আমরাও ফিল করি যে বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে বাচ্চারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা যদি সকলে মিলে সত্যিকারের এটা বুঝতে পারে যে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, আমরা আন্তরিকতার সাথে এটাকে শেষ করব, সম্ভব। এমনিতেই নানাবিধ কারণে চলতি বছর নতুন বই পেতে কেটে গেছে বছরের 4 ভাগের 1 ভাগ সময়। তারপরও প্রতি বছর নিয়ম হয়ে যাওয়া এমন ছুটি জটে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। দীর্ঘ ছুটির ফলে মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা, তাই ছুটি কমিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশের 4টি অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের ঝুঁকিতে থাকা এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার তেঁতুলতলা মোড় থেকে কাদিমপাড়া মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা। নিয়মিতই ঘটছে সড়ক দুর্ঘটনা। এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন 10 গ্রামের লক্ষাধিকের বেশি মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, সড়কটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পাবনা ঈশ্বরদীর দাসুরিয়া তেঁতুলতলা মোড় থেকে কাদিমপাড়া মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে 10 গ্রামের লক্ষাধিকেরও বেশি মানুষ। অতিরিক্ত খানাখন্দ থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন, ফলে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, রাস্তাটি এতটাই খারাপ যে কোনো গাড়ি যাত্রী নিয়ে যেতে চায় না। রাস্তার দুরবস্থার কারণে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জরুরি প্রয়োজনে এই রাস্তায় কোনো রোগী পরিবহন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাস্তা যে এত অবস্থা খারাপ যা বলার বাহুল্য রাখে না। মানে রাস্তা মনে হচ্ছেন গাড়ি উল্টে যায় ভাব। বর্ষাকালে একটু হালকা পাতলা বৃষ্টি হলে গাড়ি উল্টায়, অনেক উল্টাও যায়। বহুত বড় বড় গাড়ি যায়, এসব রাস্তাটা একবারে ভেঙে শেষ হয়ে গেছে। অর্থাৎ এই রাস্তাতে যাওয়ার মতন কোনো রকমের উপায় নাই। রাস্তাতে একবারে চলার অনুপযোগী। সড়কটি 17 টন ওজনের যানবাহনের অনুপাতে নির্মাণ করা হয়েছিল, কিন্তু 30 টনেরও বেশি ওজনের যানবাহন চলাচল করায় এমন হয়েছে দাবি করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। একই সঙ্গে সড়কটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে বলেও জানানো হয়। ছোটখাটো মেইনটেনেন্স করলে টিকবে না, এই কারণে আমরা ছোট মেইনটেনেন্সে যাচ্ছি না। এটার জন্য আমরা আরটিআইপি প্রজেক্টে আমরা এটার ডিপিপিতে প্রস্তাব করা আছে যে ওইটা আসতে পারে, ওইটা আমরা বড় ধরনের মেরামত করতে পারি। যেহেতু ওভারলোডের ট্রাক ওইখানে ইটের গাড়ি প্লাস বালুর গাড়ি চলাচল করে, সেজন্য এটা ছোট মেইনটেনেন্স আমরা করলে টাকাটা অপচয় হবে। 10 গ্রামের লক্ষাধিক মানুষের চলাচলের রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের দ্রুত ব্যবস্থা নিবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। ইলিয়াস কমল, মাই টিভি। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে প্রায় 26 হেক্টর জমির ফসল। এতে দিশেহারা কৃষকরা। ভাটা মালিকের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা। উপজেলা প্রশাসন বলছে, তদন্ত করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েতপুর ইউনিয়নের স্বরূপপুর গ্রামের মনোয়ারা খাতুন চলতি মৌসুমে ঋণ করে 50 শতক জমিতে ধান রোপণ করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছিল ভালো। কয়েকদিন পরেই স্বপ্নের ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার স্বপ্ন শেষ করে দিয়েছে ইটভাটার বিষাক্ত গ্যাস।
এমনকি আবার বলি বাবা এই বাটালা কি হয়েছে আর আমার ধান পুড়িয়ে গেছে দুদিন ওষুধ দিয়ে গেছি আর গাছে দেখি খেতেই তো আর হয়েছে আমি আর কি করবো বাবার আমি কি খেয়ে বাঁচবো। শুধু মনোয়ারা খাতুন নয়, ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে তার মতো ৯৭ জন কৃষকের সোনালী ফসল। কয়েকদিন পরেই যে ফসল ঘরে তোলা হতো তা এখন মাঠেই পড়ে রয়েছে। স্বপ্নের ফসল পুড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা। বাটালারা আমাদের ক্ষেত খোলা শেষ করে দিছে, আমরা পোলা পানলে কি খাবো, আমাদের খাওয়ার মতো পরিস্থিতি নেই। আমরা ঋণ পান করে ক্ষেত রাখছিলাম, সে ধান মান সব পুরা দিয়ে গেছে আমাদের এখন কি উপায় হবে আমাদের এখন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয় করে অভিযুক্ত ইটভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণের দাবি তাদের। বাটার ওই দুমা আগুন সুপছে ছেড়ে দেওয়ার কারণে গতবারও আমি চড়াধরে পুড়িয়ে গেছিল, এবারও গতকাল বৃষ্টির টাইমে ওই টাইমে অনেক দুমা ছেড়ে দিল, দুমা ছেড়ে দেওয়ার কারণে চড়াধরে সব জমি পুড়িয়ে গেছে। এই ধানটা পুড়িছে ওই ভাড়ার কারণে। আমরা গত বছরও এই ধানটা পুড়িছিল, তখন এই পাকার মধ্যে আসলে বেশিটা ক্ষতি হয় নাই, এখন আমরা কিছু অত মনে করছিলাম না। কিন্তু এবার যে ধানটা পুড়িছে কেবল ফুলে কেবল সই হয়েছে, দুধের পার পুড়িছে, আমরা কিছুই পাবো না। অভিযোগের বিষয়টি জানতে ইটভাটায় গেলে শ্রমিক ম্যানেজার সহ মালিক পক্ষ পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটার ধোয়ার কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে আমরা কৃষি অফিসারকে আহ্বান করে একটা আমরা কমিটি গঠন করছি। যদি কমিটির মাধ্যমে যদি প্রমাণিত হয় যে ইটভাটার কারণে এটা ধানগুলো নষ্ট হয়েছে, তাহলে আমরা সেই ইটভাটার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যে আমরা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করছি যেন তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। শাহজাদপুর উপজেলায় কৃষি জমিতে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ ইটভাটা রয়েছে, যা বন্ধের দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর। গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক আকলিমা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বুধবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এই ঘটনা ঘটে। শিশুর কান্না শুনে পাশের ঘরে ভাড়াটিয়া গিয়ে ঘরের মেঝেতে রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন নিহত আকলিমা আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইমরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। তার আবদার গ্রামের জয়নাল আবেদিনের বাসা ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাকের কারখানায় শ্রমিকের কাজ করতেন। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক। স্বামী পলাতক থাকায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে। টাঙ্গাইল ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। MBSTU রিডার জোন ও সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, মাভাবী প্রবি চ্যাপ্টার এবং দেশবন্ধু গ্রুপ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনার সঞ্চালনা করেন রিডার জোনের সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর ফজলুল করিম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনিময় বিষয়ক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়েছে। বুধবার জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ সহ বিশেষ ব্যক্তিবর্গ। বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্স ডিরেক্ট এন্ট্রি ২০২৫A, SPSSC ২০২৫A এবং BLPC ২০২৫A কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ গ্রীষ্মকালীন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজের মাধ্যমে এক নারী অফিসার ক্যাডেট সহ মোট ৪৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বুধবার যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমি
প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। অফিসার ক্যাডেট মুতাসিম বিল্লাহ তানিম ৮৬তম বাফা কোর্সের প্রশিক্ষণের সার্বিক কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার, অফিসার ক্যাডেট তাকিদ আহমেদ নিলয় উড্ডয়ন প্রশিক্ষণের সেরা কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি এবং অফিসার ক্যাডেট মুতাসিম বিল্লাহ তানিম জেনারেল সার্ভিস প্রশিক্ষণের কৃতিত্বের জন্য কমান্ডেন্ট ট্রফি লাভ করেন। কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাসুদ রুমি সেতুর টোলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার উপজেলার বাসস্ট্যান্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহ্বায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শরীফুল ইসলাম সহ অনেক উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর হযরত আলীর পদত্যাগ চেয়ে এক দফার নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষকরা। বুধবার প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে নেতৃবৃন্দ এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই এক দফা দাবির সিদ্ধান্তের কথা জানান। কুয়েট বান্ধব একজন নতুন ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের প্রতি জোর আহ্বান জানান ডক্টর ফারুক হোসেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতর প্রতিবাদে ও দোষীদের বিচার কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে কর্মবিরতি অব্যাহত থাকার কথা জানান শিক্ষক নেতারা, যা এখনো চলমান। শিক্ষকদের লাঞ্ছিত সহ ৫ দফা দাবিতে গেল ৪ মে থেকে ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে সিন্ডিকেট তদন্ত এবং পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি এরকম বিভিন্ন প্রসিডিউর সম্পূর্ণ করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য, যাতে আমরা ছাত্র শিক্ষক সবাই দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি। নড়াইলের লোহাগড়া উপজেলায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালমানুজ্জামান, মাইটিভের নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ উপজেলার ৩০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। চরফ্যাশনে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী ৬০ জন কৃষক ও কৃষানীকে কৃষি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। ঝিনাইদহের মহেশপুরে বিনা উদ্ভাবিত চীনা বাদামের উন্নত জাতের বাদ ৪-এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলার পাতিলা গ্রামে ৫০ জন ও আলামপুর গ্রামে ৫০ জন কৃষক কৃষানী নিয়ে এ দিবস অনুষ্ঠিত হয়। মহেশপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র মাগুরা এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার সহ অন্যান্যরা। কক্সবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষির উন্নত উৎপাদন কৌশল এবং বাজার উন্নয়নে করণীয় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ব খাদ্য সংস্থা এর সহযোগিতায় এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা কৃষি বিপণন কেন্দ্রের কম্পোনেন্ট ডিরেক্টর ডক্টর রাজু আহমেদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক বিমল কুমার প্রামাণিকের সভাপতিত্বে এতে ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কুতুবউদ্দিন, বিশ্ব খাদ্য সংস্থা এর কান্ট্রি ডিরেক্টর দিয়া
সানাউ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সদর রামু উখিয়া টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে ক্রীড়া পরিষদের আয়োজনে শুরু হয়েছে বালক ও বালিকা অনূর্ধ্ব 15 বিচ ফুটবল টুর্নামেন্ট। বুধবার সমুদ্র সৈকতের ডিভাইস পয়েন্টে 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিনের সভাপতিত্বে এতে ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ মোস্তফা জামান বক্তব্য রাখেন। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উভয় গ্রুপে 8টি বিভাগীয় দল অংশগ্রহণ করছে। নরসিংদীর বেলাব উপজেলার 8টি ইউনিয়নে ৫,৯৭৩টি দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ কার্ডের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল করিম। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার আল আমিন হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাম্মদ খাদিজা আক্তার, বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হাসান ভুইয়া সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 3 দিন ব্যাপী ইসমাইল আল জাজারি বিজ্ঞান উৎসব। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আয়োজনে গত সোমবার থেকে 3 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। বিজ্ঞান উৎসবে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা ও ঝিনাইদহ সহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাপনী দিনে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিফগাতুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সহ স্থানীয় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইউনিনেট বা ইউনিভার্সিটি নেটওয়ার্কিং সিস্টেম। এই নেটওয়ার্কিং সিস্টেম আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড করতে চাচ্ছি। আমরা হচ্ছে এখানে একটা রাডার সিস্টেম ইনস্টল করেছি, যার মাধ্যমে আমাদের শত্রুপক্ষ যদি আমাদের বর্ডারে আসে, আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের শত্রুপক্ষ কত দূরত্বে আছে, কত রেঞ্জে আছে। তাদের যে ইনোভেটিভ মাইন্ডসেট অ্যান্ড দে আর ক্রিয়েটিং আ লট অফ বিগ থিংস, আই এম ভেরি ইমপ্রেসড বাই দেম। প্রত্যেকটাতে ইউনিক ইনভেনশন ছিল সবার, এবং হচ্ছে প্রত্যেকটা আমাদের সোসাইটির যে ধরনের সমস্যাগুলো আছে, সমস্যাগুলো যারা যেই সেক্টরে পড়াশোনা করে, যে ফিল্ডে পড়াশোনা করে, সেই সেক্টরের আলোকে তারা একটা করে সলিউশন দেওয়ার চেষ্টা করেছে। যতগুলো প্রজেক্ট সাবমিট হয়েছে আমরা সবগুলো নিতে পারিনি, আমরা বাছাই করে 56টা প্রজেক্ট আমরা নিয়েছি।